আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 2 বৎসর অতিক্রান্ত হয়ে গেল সবেমাত্র। জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্র পালন করেছে। একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে কয়েকটি দৃশ্য দেখার পরে জনমনে একটি নতুন প্রশ্ন উকি দিয়েছে। সেটি হলো, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে কি ডক্টর ইউনূসের নাম নতুন করে আলোচনায় স্থান পাচ্ছে? এই আলোচনাটি ছোট্ট করে ডালপালা মেললেও জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী 5ই আগস্ট সকাল 9টায় শেরেবাংলা নগরে। সাবেক যেটি গণভবন, সেটিকে জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে রূপান্তরিত করা হয়েছে, এটি আপনারা জানেন। এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছিলেন নোবেলজয়ী সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি খুব স্বাভাবিক চোখে দেখলে এই ঘটনাটিকে অত গুরুত্ব নাও দেওয়া যেতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা জানি তিনি অধিকাংশ সময় দেশের বাইরে থাকেন। দেশে আসলেও সংবাদ হন, তিনি দেশের বাইরে গেলেও মাঝে মাঝে সংবাদ হন। প্রধানমন্ত্রী এই উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস থাকবেন এরকম কথা এর আগে কেউ প্রেডিক্ট করেননি, অথবা কোনো মাধ্যম থেকে এটি জানাও যায়নি। অনুষ্ঠান স্থলেই তাকে প্রধানমন্ত্রীর পাশে দেখা গেছে এবং যথেষ্ট সৌহার্দ্যের সঙ্গে তাদের দুজনকে দেখা গেছে। এমনকি জুলাই স্মৃতি জাদুঘরের স্মৃতিফলকটি উন্মোচনের সময় পর্দার সাথে যে দড়ি, সেটি সাধারণত আমরা জানি প্রধান অতিথি এককভাবেই সেটি উন্মোচন করেন, কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে ইশারায় আমন্ত্রণ করলেন, সহর্ষে ডক্টর ইউনূস তার সঙ্গে হাত মেলালেন এবং তারা দুজনে মিলেই মূলত পর্দাটি উন্মোচন করলেন। এই একটি দৃশ্য প্রধানমন্ত্রীর উদারতাকে যেমনি সামনে এনেছে, এই সৌহার্দ্যের পরিবেশ অনেক মানুষকে আশ্বস্ত করেছে, তুষ্ট করেছে। পাশাপাশি ওই যে বললাম, ডক্টর ইউনূসকে নিয়ে এই আলোচনা নতুন একটি মাত্রা দিয়েছে। আবার এই অনুষ্ঠানের পরেই যে আলোচনা সভাটি রাষ্ট্রীয়ভাবে যেটি হলো, সেই অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী ওঠার পরে মঞ্চে যথারীতি দুজন মন্ত্রী, দুজন প্রতিমন্ত্রী, সম্ভবত একজন সচিব আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান মঞ্চে এদেরকে দেখা গেছে। দর্শক সারিতে বসা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের দৃশ্য যেটি ভিডিও দেখা গেল তাতে স্পষ্ট যে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে দর্শক সারিতে দেখে খানিকটা অস্বস্তি বোধ করছেন। তিনি ডক্টর জাহিদুর রহমানকে ডাকলেন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গেও তিনি ইন্টারেকশন করলেন, এটি স্পষ্ট ভিডিওতে দেখা গেছে। এবং পরবর্তীতে অন্যান্য কর্মকর্তাদেরকেও তিনি ইশারা করলেন এবং ডক্টর জাহিদকে মঞ্চে খুব তৎপর আমরা দেখলাম। এবং কিছুক্ষণ পরেই ডক্টর ইউনূস মঞ্চে আরোহণ করলেন। এটা স্পষ্ট যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বা তার ইশারায় অথবা তার নির্দেশনায় তাকে মঞ্চে আহ্বান করা হলো এবং তার জন্য একটি নতুন করে চেয়ার সেখানে প্রধানমন্ত্রীর পাশেই স্থাপন করা হলো। ডক্টর ইউনূস যখন বসলেন, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে, যেটি প্রধানমন্ত্রী সবসময় এই আদবের আচরণটি করেন বলে তিনি অনেকের কাছেই প্রশংসিত, তিনি দাঁড়িয়ে ডক্টর ইউনূসকে হাত ধরে বসালেন এবং তিনি তারপরে বসলেন। ডক্টর ইউনূসও দাঁড়িয়ে অভ্যাগত অতিথিদেরকে সালাম দিলেন। পরিবেশটি অত্যন্ত সকলের কাছেই চমৎকার লেগেছে। এই পরিবেশের মধ্যেই ডক্টর ইউনূসকেই বিশেষভাবে সম্মান দেওয়া এবং আরও একটি বিষয় উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হস্তান্তর পরে ডক্টর ইউনূস এই প্রথম কোনো মঞ্চে বক্তৃতা করলেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে। এখানে তিনি স্বল্প কথায় সামান্য বক্তৃতা করেছেন, সেটিও আমরা দেখেছি। ফলে একটা আলোচনা তৈরি হয়েছে, তাহলে কি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের ওই রাষ্ট্রের সবচেয়ে বড় জায়গাটিতে বসতে যাচ্ছেন কিনা। এই আলোচনাটির আরও কিছু কারণ আছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি সার্জিও গোর, তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বাংলাদেশ সফরে তার তৎপরতার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি মেইন স্ট্রিম মিডিয়া, টক শোগুলোতে অনেকেই ধারণা দিয়েছেন, কেউ ইতিবাচকভাবে দিয়েছেন, কেউ নেতিবাচকভাবেও দিয়েছেন, যে আমেরিকার পছন্দ রাষ্ট্রপতি হিসাবে ডক্টর ইউনূস, এবং সার্জিও গোর সেই সম্পর্কে একটি বার্তা বাংলাদেশকে দিয়ে গেছেন, এমন আলোচনাও করেছেন।
যারা কটাক্ষ করেছেন তারা এভাবে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আবদার বা কোনো প্রস্তাব বা কোনো চাহিদা এটি বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষে উপেক্ষা করা সম্ভব না। এই ধরনের কথাও অনেকে বলেছেন, যেগুলো আসলে রাষ্ট্রীয়ভাবে খুব মর্যাদার কথা না। আবার ইতিবাচকভাবে কেউ দেখেছেন যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যারেক্টার ডক্টর ইউনূস, ফলে তিনি বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক মহলে আরও বৃদ্ধি হওয়ার সুযোগ আছে, এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অনেকে আলোচনা করেন। এছাড়া ডক্টর ইউনূস পরবর্তীতে রাষ্ট্রপতি হতে পারেনি, এই আলোচনা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও প্রবাহমান ছিল। বিশেষ করে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় বেগম জিয়াকে রাষ্ট্রীয়ভাবে যে মর্যাদায় দেখা হয়েছে, সেনাবাহিনীর অনুষ্ঠান, বিশেষ করে জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়াকে যে সম্মান দেখানো হয়েছে, সেখানে ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়া সম্পর্কে যে বক্তৃতাটি করেছিলেন, বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও তিনি যেভাবে সম্মান দিয়ে অ্যাড্রেস করেছিলেন, যে কারণে ওই সময় থেকে এই আলোচনাগুলো বা এই ধরনের একটা প্রেডিকশন মানুষের মধ্যে তৈরি হওয়া শুরু হয়েছিল। পরবর্তীতে 2025 সালের 13ই মে লন্ডনে তারেক রহমানের সঙ্গে যে বৈঠকটি ডক্টর ইউনূসের সাথে অনুষ্ঠিত হয়েছিল, এবং যেই বৈঠকটির মধ্য দিয়ে বাংলাদেশে সম্ভাব্য নির্বাচনের একটা রোডম্যাপ বা তারিখ, এটি মোটামুটি একটা মানুষ ধারণা পেয়েছিলেন, এবং সেই অনুযায়ী নির্বাচন হওয়া, এগুলোকেও এক ধরনের হিসেব নিকেশের মধ্যে মানুষ নিয়েছে। সর্বোপরি ওই সময় একটা চাউর হয়েছিল যে ওই সাক্ষাতে তারেক রহমান সাহেব, তখন তিনি পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি নাকি এরকম একটি কথা ডক্টর ইউনূসকে বলেছিলেন যে ভবিষ্যতে জনগণের ভোটের মাধ্যমে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে রাষ্ট্র পরিচালনায় এই কাজে তারা ডক্টর ইউনূসকে তাদের পাশে চান। পত্রপত্রিকায় এই ধরনের একটি নিউজ এসেছিল, বিদেশি মিডিয়ায় আমরা দেখেছি, যারা আলোচনা করেন ইউটিউবার তারাও কেউ কেউ এরকম বলেছেন। বিশিষ্ট জন যারা ডিপ্লোম্যাট, তারাও এরকম একটা প্রেডিকশন করে কিছু কথাবার্তা সে সময় বলেছিলেন। একটা আলোচনা ছিল, কিন্তু এই আলোচনার মধ্যে আবার এক ধরনের টকমিষ্টি ঝাল একটা প্রবণতাও ছিল, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু কাজ এবং কিছু আচরণ যেটি বিএনপির নেতাকর্মীদেরকে অসন্তুষ্ট করেছিল। বিশেষ করে নির্বাচন বিলম্বিত হওয়ার একটা ব্যাপার আলোচনায় ছিল। একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম কাজ হচ্ছে একটি স্বাভাবিক, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা অর্পণ করা। সেই দায়িত্ব পালনের জায়গায় একটা সময়ক্ষেপণের অভিযোগ বা এটা বাস্তবতাও ছিল, কারণ যে সংস্কার বা অন্যান্য কর্মকাণ্ডে যে সময় লাগার কথা তার থেকে বেশি সময় নেওয়া, এবং সেই সময় নিয়েও সেই কাজগুলোকে সঠিক পরিণতি না দিতে পারা, এ সমস্ত কারণে অনেকেই মনে করতেন যে নির্বাচন বিলম্বিত হওয়ার জন্য এক ধরনের রাজনৈতিক তৎপরতা আছে। বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি, এই ধরনের রাজনৈতিক দলগুলোর দিকে এই আঙ্গুলগুলো উঠছিল, এবং তাদেরকে প্রশ্রয় অথবা তাদের কথাকে আমলে নেওয়া অথবা তাদের এই তৎপরতাকে অবদমন করা, এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেননি। বিশেষ করে অভিযোগের আঙুল ডক্টর ইউনূসের দিকে উঠছিল। এমনকি কয়েকজন ছাত্র উপদেষ্টার আচরণ নিয়ে তখন মারাত্মক রকমের অভিযোগ ছিল। তার প্রেস সচিব এনসিপির পদযাত্রাকে স্বাগত জানিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এমনকি ডক্টর ইউনূস তার বক্তৃতায় বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে এই তরুণদের মধ্যে অনেকেই আগামী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি নিরপেক্ষ থাকার কথা, তিনি এই ধরনের প্রেডিকশন করে কথাবার্তাকে এক ধরনের প্রভাব বিস্তার অথবা তাদের অনুকূলে মতামত এমনও মনে করা হয়েছিল। ফলে একটা, এই যে বললাম, টক ঝাল মিষ্টি একটা ত্যক্ততার সম্পর্কের একটা বাষ্পও কিন্তু অনেক সময় উচ্চারিত হয়েছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারে জামাত ইসলামী এবং এনসিপির প্রভাব, এবং সেখানে অনেক কার্যক্রম এবং সিদ্ধান্ত বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি করা, এ সমস্ত আলোচনাও নেতিবাচকভাবে ছিল। আবার বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার সময় রাষ্ট্র তাকে যেভাবে অ্যাটেনশন দিয়েছে,
ডক্টর ইউনূস যেভাবে অ্যাক্ট করেছেন, তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা, সেনাবাহিনী, সেগুলোও নিশ্চয়ই ইউনূসের প্রতি আবার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিও তৈরি করে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার জানাজা অনুষ্ঠানে একজন অভিভাবকের মতো তারেক রহমানকে তিনি বুকে নিয়েছেন, এই দৃশ্যে অনেকেই আবেগ আপ্লুত হয়েছেন এবং তারেক রহমানও তাকে সেই অভিভাবকের স্থান দিয়েও তিনি সবসময় অ্যাক্ট করেছেন। ফলে ডক্টর ইউনূসকে নিয়ে একটা আলোচনা ছিল, কিন্তু এই আলোচনাটা পিছনেই পড়ে গিয়েছিল। মাঝে আমরা জানি রাষ্ট্রপতি নিয়ে যে আলোচনা, 4জন রাজনীতিবিদের নাম ছিল: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খান। ইতিমধ্যে যেভাবে এখন অবস্থা বিদ্যমান, নজরুল ইসলাম খান এবং মোশাররফ হোসেনের আলোচনাটা ম্রিয়মাণ হয়ে গেছে। ডক্টর মঈন খানের আলোচনা থাকলেও কতগুলো বিষয়, যে দৃঢ় মনোবল, আদর্শের প্রতি অ্যাক্ট করা, পরিস্থিতি সামলানো, দেশে বিদেশে গ্রহণযোগ্যতা, অন্য রাজনৈতিক দলগুলোর গ্রহণযোগ্যতা, এসব বিষয়ে মির্জা ফখরুল আলোচনায় 1 নম্বরে ছিলেন, টপ 1-এ ছিলেন। এবং মির্জা ফখরুল মহাসচিব হিসেবে বিগত দিনের জার্নিতে তার অবদান, বেগম জিয়ার কাছে তার বিশ্বস্ততা এবং তারেক রহমানও তাকে যেভাবে বিশ্বাস করেন, তিনি আনুগত্যের পরাকাষ্ঠায় এই পরীক্ষায় তিনি যেভাবে উত্তীর্ণ হয়েছেন, ফলে তিনি রাজনীতিবিদদের মধ্যে টপ 1, এটা মোটামুটি সকলের মধ্যেই এই আলোচনাটা স্থির হয়েছে। প্রধান বিচারপতি রেফাত সাহেবের কথাও আলোচনায় এসেছিল, তবে অনেকেই মনে করেন প্রধান বিচারপতি যিনি রিসেন্ট পাস্ট, তাকে রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করলে এটি অত্যন্ত মানানসই একটি সিদ্ধান্ত হবে। কিন্তু এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে স্পর্শকাতর। এই প্রধান বিচারপতি সম্পর্কেই একটা কথা উঠবে যে তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় তিনি কি নিরপেক্ষ ছিলেন, না কোনো পক্ষের প্রতি তিনি আনুগত্য করেছেন। ফলে এই ধরনের যে সাংবিধানিক পদগুলো, এই উচ্চ পদমর্যাদা, উচ্চ মর্যাদার পদ, এদেরকে রাজনীতির মধ্যে টেনে এনে তাদের ভাবমূর্তি বিনষ্ট না করা, এটাও কিন্তু একটা পারসেপশন সমাজে আছে। যেমন বিচারপতি শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন 91-তে, পরে আবেগী সিদ্ধান্তের ফল হিসেবে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। আওয়ামী লীগ তাকে মর্যাদা দিতে পারেন নাই, তার ব্যক্তিত্বকে ধারণ করতে পারেন নাই, তিনিও আওয়ামী লীগের সাথে নিজেকে বিলীন করতে পারেন নাই, পারবেন না, এটি স্বাভাবিক। ফলে একটা ত্যক্ততার সম্পর্কর মধ্য দিয়ে তার বিদায় হয়েছে এবং তিনি নিজেও বিরক্ত হয়েছেন। পার্লামেন্টে তিনি সরকারের দেওয়া বক্তব্য, এটি আমার বক্তব্য নয়, এটি সরকারের লিখিত বক্তব্য, এভাবে বলে পার্লামেন্টে বক্তৃতা করেছেন। আবার চরম ব্যক্তিত্বহীন কাউকে রাষ্ট্রপতি মনোনীত করলে তার খেসারত কি দিতে হয়, সেটিতেও শাহাবুদ্দিন চুপ্প প্রমাণ করে গেছেন। বিএনপির একটা অভিজ্ঞতা আছে যে চুন খেয়ে গাল পড়লে দই দেখলে ভয় পাওয়া, একটা ব্যাপার তো আছেই। বিশেষ করে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি, এটি বিএনপির জন্য একটা নেতিবাচক অভিজ্ঞতা। এবং একই সঙ্গে প্রফেসর ইয়াজউদ্দিন, এটি তো একটা চরম ব্লান্ডার বিএনপির জন্য। আবার আব্দুর রহমানের বিশ্বাসের মতো একটা ঐশ্বর্যমণ্ডিত অভিজ্ঞতাও বিএনপির আছে। ফলে বিএনপিকে এগুলো মাথায় রাখতে হচ্ছে। আন্তর্জাতিকভাবে কতগুলো বিষয় বিএনপিকে মাথায় রাখতে হচ্ছে। আমাদের চিরশত্রু ভারত আমাদের পাশে, তারা এক মুহূর্তের জন্য বাংলাদেশকে শান্তিতে থাকতে চান না। সম্প্রতি চীন মালয়েশিয়া এই যে সফর প্রধানমন্ত্রী, এবং সেখানে চীনের সঙ্গে যে কোনো সময়ের তুলনায় একটা আস্থার সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশের উন্নয়নে চীন যেভাবে এগিয়ে আসার প্রবণতা, সেটি ভারতের জন্য একটা এনার্কি তৈরি করেছে। এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রও এটি নিয়ে একটা অস্বস্তিতে, চীনের উত্থান, এই বিষয়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের একটা কোলাবোরেশন বা ঐক্য তাদের মধ্যে আছে। ফলে এই সব বিষয়ে বিন্যস্ত করে অনেকেই এভাবে ভাবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে আন্তর্জাতিক অনেক পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখার কোনো সিদ্ধান্ত কি নিতে যাচ্ছে তারেক রহমানের সরকার, আলোচনা আছে। আবার এই আলোচনার মধ্যে একটা সতর্কতাও আছে। শুধুমাত্র মিলাদ পড়া বা কবর জিয়ারতের রাষ্ট্রপতি হিসাবে তো এর আগে যারা ছিলেন তারা দায়িত্ব পালন করেছেন, কিন্তু ভবিষ্যতে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে বিষয়টি আছে, সেটি যদি সংবিধান সংশোধন হয়ে একটা স্মার্ট জায়গায় পৌঁছয়, সেখানে একজন স্মার্ট রাষ্ট্রপতি লাগবে।
সেই রাষ্ট্রপতি হিসেবে বিএনপির যারা রাজনীতি করা লোক তারা কেউ এই বিষয়ে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন নন এ কথা বলার কোনো কারণ নাই, অনেকেই সে বিষয়ে যোগ্যতা সম্পন্ন। আবার প্রফেসর ইউনূস এরকম কবর জিয়ারাত বা মিলাদ পড়ার জন্য রাষ্ট্রপতি হবেন না এরকমও প্রেডিকশন আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছু সিদ্ধান্ত, কিছু আন্তর্জাতিক বিষয়, এই বিষয়ে ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের অভিযোগের আঙুল আছে। ফলে ইউনূস যেমন রাষ্ট্রপতি পদটাকে সমৃদ্ধ করতে পারেন, আবার বাংলাদেশের বৈশ্বিক বাস্তবতা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এই বিষয়গুলোতে একটা আনুগত্য অথবা ব্যক্তিত্ব, এই যে পার্থক্যগুলো, এই সমস্ত নানা আলোচনা সব খুলে না বললেও নিশ্চয়ই দর্শকরা বোঝেন। ফলে সেটি একটা অস্বস্তির জায়গাও বটে। ফলে সব মিলায়ে যে আলোচনাটা আবার নতুন করে ডালপালা মূল্য যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কিনা, এই আলোচনাটা বোধহয় আরও কিছুদিন চলবে, যতক্ষণ পর্যন্ত ইতিমধ্যে বিএনপির স্ট্যান্ডিং কমিটি তারা সভা করে এ বিষয়ে পার্টির চেয়ারম্যান তারেক রহমানকেই দায়িত্ব দিয়েছেন যে তিনিই এই মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করবেন। নিশ্চয়ই তারেক রহমান তার সিনিয়র সহকর্মীদের সাথে 1-to-1 একসাথে আলোচনা না করলেও 1-to-1 দৃষ্টি নিশ্চয়ই আলোচনা করে নেবেন। দেশের বিশিষ্টজন, জাতীয়তাবাদী রাজনীতির প্রতি সহানুভূতিশীল বুদ্ধিজীবীগণ, রাষ্ট্রের নানা পর্যায়ের অত্যন্ত বোদ্ধা মানুষ, তাদের পরামর্শ নানাভাবে তারেক রহমান নেবেন এবং বিশ্বাস করার সুযোগ আছে তিনি রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, ভবিষ্যতের স্থিতিশীলতার প্রয়োজনে এবং চলমান যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে অন্তত প্রয়োজন হলে একটা ঐক্য স্থাপনে অভিভাবকের জায়গায় ভূমিকা পালন, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে একটা ভারসাম্য রাখা, এ সমস্ত যোগ্যতার কথা বিবেচনা করেই তারেক রহমান সাহেব উপযুক্ত ব্যক্তিকে রাষ্ট্রপতি বানাবেন। আমরা এটুকুই এই এখন পর্যন্ত কনক্লুড করতে পারি, আর যেটি সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।